অ্যাক্টিভ প্লেয়ার যেমন তামিম ইকবাল, সে 2বার হার্ট অ্যাটাক করছে। এই যে কেন করলো, এটা নিয়ে আপনারা চিন্তা করছেন যে খেলাধুলা করলে তো মানুষ সুস্থ থাকে, কিন্তু ও কেন অসুস্থ হলো? আজকে আমি যে রোগগুলো নিয়ে কথা বলছি, এটা হলো লাইফস্টাইল ডিজিজ। ডু ইউ নো হোয়াট ইজ লাইফস্টাইল ডিজিজ? যাদের এনার্জি কমে যাচ্ছে তারা অসুস্থ হচ্ছে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর খাবারগুলোর মধ্যে জিলাপি অন্যতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? সুস্থ আছেন? সবাই সুস্থ, আলহামদুলিল্লাহ। যাক, তো সুস্থ থাকলে আবার কেউ ডাক্তার দেখায় নাকি? হ্যাঁ, সুস্থ থাকে কেউ ডাক্তার দেখায়? হ্যাঁ, ডায়াবেটিস আছে কার কার? ডায়াবেটিস? তা আপনারা কি সুস্থ আছেন? কিন্তু অনেকে মনে করে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছি, বলে ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আছে? হ্যাঁ আছে। কেমন আছে? ওষুধ দিয়ে আছে, নিয়ন্ত্রণে আছে। তো এটাকে সে ভালো মনে করতেছে। এরকম বিশ্বাস কার কার আছে দেখি, হাতটা তোলেন তো। যদিও তুলবেন না, কিন্তু এরকম বিশ্বাস আমার মনে হয় প্রায় সবার আছে, যে সে প্রেশার আছে কিন্তু সে মনে করতেছে আলহামদুলিল্লাহ আমি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রেখেছি। এই ধারণাটা কেন হয়েছে জানেন তো? ধারণাটা হওয়ার প্রধান কারণ হলো যে ডাক্তাররা সবাইকে বিশ্বাস করায় যে প্রেশার কোনো দিন ভালো হবে না, তো এই ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই বিশ্বাস কার কার আছে দেখি, নাকি হাত তোলা যাবে না? আচ্ছা, এই বিশ্বাস নাই কার কার? তারা হাত তোলেন। আর বাকিরা কি ধর্মনিরপেক্ষ নাকি মানে যে পুরো নিরপেক্ষ, নাকি কোন নিরপেক্ষ বুঝলাম না। আমি কি আবার বলে দেখেন বোঝেন কিনা, যে ডাক্তাররা আমাদেরকে শিখাইছে যে প্রেশার জীবনে কোনোদিন ওষুধ ছাড়া যাবে না। এটা বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। যে ওষুধ ছাড়া যাবে না, প্রেশার ওষুধ ছাড়া যাবে না, এটা এটা আপনারা জানেন তো নাকি? এটা জানেন কে কে দেখি, তারা হাত তোলেন। জানেন? তারা তারা সবাই হাত তোলেন যারা জানেন। আপনি তাহলে জানেন না, কি জানেন না? আপনি কি জানেন সেটা বলেন। তা আমি তো কিছুই জানি না। কি জানি না তাও জানি না, জানি না যে সেটাও জানি না, নাকি? কি আপনার ধারণা কি? আসেন এদিকে আসেন, আপনারাই পাইছে, আপনার আগে ধরে এদিক দিয়ে আসেন দেখি। আপনার কি প্রেশার আছে? পেশার আপনার নাম বলেন, এদিকে আসেন, নাম বলেন। হ্যাঁ, এদিকে বলেন, নাম বলেন। আমার নাম মোহাম্মদ জমির উদ্দিন। জমির উদ্দিন? জি। আচ্ছা, কোথায় থাকেন? সৌদি আরব থাকি। সৌদি আরবে থাকেন? জি। আচ্ছা, আপনার বাড়িতে কোনো প্রেশারের রুগী আছে? হ্যাঁ, কে? আমার আব্বু। আব্বু? তাহলে আব্বুরে ডাক্তার কি বুঝাইছে? প্রেশার ভালো হয়ে যাবে ওষুধ ছাড়া, নাকি এরকমই থাকে? প্রত্যেক দিন ওষুধ খাইতে হয় ওর। এই কথাই তো, তা তো উনি জানে, এখন এসে নার্ভাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে ও যে কথাটা বললো, আপনারা এখন বুঝতে পারছেন নাকি? আপনি বুঝছেন কিছু নাকি? কয় কিছু বুঝিনি মানে সোজা বাংলায় যে প্রেশার ভালো হবে না, এটাই তো নাকি? এই কথা কে কে বিশ্বাস করে? মানে দেখি হাত তোলেন। এরা তো নার্ভাস হয়ে গেছে দেখতেছি। আচ্ছা যাই হোক, এই বিশ্বাস তো অনেকেরই আছে, আছে না? আছে তো? ঠিক আছে, এখন হয়তো সে বলতে পারতেছে না। ঠিক আছে, আপনি এই বিশ্বাস করতেন না যে প্রেশার যেহেতু ডাক্তার বলেছে জীবনে ভালো হবে না, নাকি? না, আমার আব্বু প্রত্যেক দিন প্রেশার ওষুধ খাইতে হইব। খাইতে হবে, হ্যাঁ। এবং এই প্রেশারের ওষুধ ছাড়া যাবে না, তাই না? ছাড়া যাবে না, এটাই। তা আমাদের এইখানে আমাদের ফলো করে প্রেশার ওষুধ ছাড়া যায়, এইটাকে বিশ্বাস করে দেখি যায় কি না। কে কে? ও এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আগে খাইতেন? ও আপনি আগে খাইতেন, এখন খান না? ও মাশাল্লাহ, তো ভালো হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসেন বসেন। ভাইয়া কোত্থেকে আসছেন, কোন দেশ? হ্যাঁ, সিলেট থেকে? হ্যাঁ বসেন। হ্যাঁ, সুনামগঞ্জ? ও আচ্ছা। আর দেশে থাকেন না দেশের বাইরে থাকেন? কোথায় আছিলেন? ইংল্যান্ডে? সৌদি আরব ছিলেন? আচ্ছা, সৌদি আরব 2জন ছিলেন? আচ্ছা ঠিক আছে, ভালো। আর আপনি কোন দেশে কইলেন? আমি সৌদি আরবে থাকি। সৌদি। তো সৌদি আরব 3জন পাইছি আজকে, আর সৌদি আরব আছে 4জন। আপনি সৌদি আরব 5জন। সৌদি কি আর লোকজন আছে না সব চলে আসে? ও আচ্ছা, না আমি বললাম যে আজকে সব সৌদি থেকে চলে আসছে কিনা। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে প্রেশার ভালো হয় কিনা, ওষুধ ছাড়া ভালো হয় কিনা। কিন্তু সবাইকে বিশ্বাস করানো হচ্ছে, খেয়াল করেন এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে বিশ্বাস করানো হচ্ছে যে প্রেশার ওষুধ ছাড়া কোনো দিন ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে। ঠিক? ঠিক এটাই। তাহলে আপনার কোনো রোগ আছে? না, আমার আপনার যদি এখন প্রেশার ধরা পড়ে, ডাক্তাররা কি বলবে? বলবে আপনার বাপের আছে? কয় হ্যাঁ আছে। তাহলে তো ঠিকই আছে, আপনারও আছে। তার মানে বোঝাচ্ছে এটা বংশগত। এখন এই জিনিসটা কি সত্য কিনা? এটাও সত্য না, কারণ হলো বংশে থাকলে হবে, কিন্তু বংশে থাকলে নাও হতে পারে। যেমন আমার ধরেন 14 গোষ্ঠীর কইতে গেলে ডায়াবেটিস আছে, আমার প্রায় সবারই কইতে গেলে প্রেশার আছে। আর আমারও হবে, আমি যদি নিয়মতান্ত্রিকভাবে না চলি আমারও হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? একজন মেয়ে, সে যদি ধরেন
ব্যায়াম না করে, তো সে নেগেটিভ চিন্তা করবে, এটা একদম ধরে রাখেন। আমার কথা বুঝতে পারছেন? ব্যায়াম না করলে, তারপর সে যদি রাত জাগে তাহলে সে সারাদিন নেগেটিভ চিন্তা করবে। সে যদি দেরি করে ঘুমায়, দেরি করে ওঠে, তাহলে সে নেগেটিভিটির ভিতরে আছে। তারপরে সে যদি ধরেন সয়াবিন তেল খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, অথবা ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি এগুলো যদি সে খায়, বা কেক, খোক এগুলো যদি খায়, বুঝতে পারছেন, বা বার্গার, স্যান্ডউইচ এগুলো যদি খায়, বা পিৎজা টিজ্জা এগুলো যদি খায়, বা ভাজা পোড়া মানে এগুলো যদি খায়, তাহলে এই কটা জিনিস যদি তার ভিতরে উপস্থিত, যে তাহলে সে সবসময় নেগেটিভ ক্যারেক্টার হবে। তার সাথে কথা বললে আপনার ডিপ্রেশন হবে। তো আর ভালো কথা, গল্প করতে করতে ঝগড়া লেগে যাবে, মানে বুঝেন না কথা, সুন্দর গল্প করতে করতে ঝগড়া লেগে যাবে, মানে যে কোনো কথাবার্তা আলটিমেটলি নেগেটিভিটিতে টার্ন করবে। তো দেখেন এরকম যে গল্প করতে করতে ঝগড়া লেগে যায় কিনা, হ্যাঁ, সুন্দর গল্প করতে করতে ঝগড়া লেগে যাবে, দেখেন মেলে কিনা। তাহলে সে রোদ্রে যায় না, তার ভিটামিন ডি কম, তাহলে এটা একটা কারণ। সে ঘাসে হাঁটে না, তার চান্দি গরম, এটা একটা কারণ। সে দেরি করে ঘুমায়, দেরি করে ঘুম থেকে ওঠে, নষ্ট খাবারগুলো বেশি খায়, বারবার খায়, এবং ভাজা পোড়া এবং বিশেষ করে ক্রিস্পি ক্রাঞ্চি মচমচে কচকচে জিনিসগুলো খুবই পছন্দ, এবং চিনি ছাড়া তার চলেই না, অথবা দুধ চা বলেন বা সুগারি যে কোনো কিছু বলেন। তো যখনই দেখবেন যে সে ভাত খুব পছন্দ, ভাত ছাড়তে পারতেছে না, বিশেষ করে সাদা ভাত বা রুটি, পরোটা, হ্যাঁ, বা ভাজা জিনিসগুলো এগুলো খুব পছন্দ, তখন বুঝবেন যে ও এইটা হয়ে যাবে। সুস্থতা মানে হচ্ছে মানসিক সুস্থতাও বটে। তাহলে সে ডিপ্রেশনে আছে, তার বুক ধড়ফড় করে, তার কলিজা কাঁপে, তার সবসময় নেগেটিভ চিন্তা হয়, সবসময় সন্দেহ হয়, নিজের প্রতি তার কন্ট্রোল থাকে না, অনেক সময় এমন ব্যবহার করে যাতে করে নিজেই পরে কষ্ট পায়, মনে হয় যে কাজটা করা ঠিক হয়নি, কিন্তু এটা সে করতেই থাকে। মানে সে গিল্টি ফিলিংস হয় তার, যে কাজগুলোতে এই খাবারটা খাবো না, তো আবার খায়, খেয়ে আবার একটু গিল্টি ফিলিংস হয়, তো আবার খাবে না, আবার খায়, তো পরে বলে যে না আমার দ্বারা কিছু হবে না। ব্যাপারটা বুঝেন নাই? মানে সে একই কাজ করতেই থাকে এবং সেটাতে তার গিল্টি ফিলিংস হয়, কিন্তু সে আবারও করে, আবারও গিল্টি ফিলিংস হয়, এবং গিল্টি ফিলিংসের এডিকশন আছে, এটা তো আরও জানে না যে গিল্টি ফিলিংসের এডিকশন আছে, সেই কাজ করতেই থাকবে আমৃত্যু। হ্যাঁ, সেম জিনিস, সেম বিহেভিয়ার, সেম চলাফেরা, সেম খাওয়া দাওয়া। সে বারবার সিদ্ধান্ত নেবে না আমি আজকে থেকে ব্যায়াম করবো, এভাবে 6 বছর পরেও সে করবে না, কিন্তু সিদ্ধান্ত সে নেবে প্রতিদিন যে আজকে থেকে আমি শুরু করব, কিন্তু সে আর কোনো দিন করবে না। 6 বছর চলে গেছে, নাকি বুঝতে পারছেন? দেখেন মেলে কিনা, নাকি মেলে? সবার যে সব মিলবে তা না, তবে মেজরিটি মেলে কিনা দেখেন। তাহলে এটার চিকিৎসাকে, এটার চিকিৎসা হচ্ছে তাকে সুস্থ হইতে হবে। তো যাদের এনার্জি কমে যাচ্ছে তারা অসুস্থ হচ্ছে। তো ধরেন আপনার এনার্জি ছিল, এখন কমে যাচ্ছে, এখন আর আগের মতো এনার্জি পাচ্ছেন না, তাহলে এনার্জি কমে যাওয়া, দুর্বল হওয়া, এটা হলো আগের রোগের শুরু, এনার্জি। এরপরে আরও অনেক রোগ হবে সামনে, হওয়ার পর আরও আপনি এনার্জি আরও কমবে, আরও কমবে, একসময় বিছানায় পড়ে যাবেন। দেখেন মিলতেছে আমার কথাগুলা, বিছানায় পড়ে যাবেন একসময়, নাকি? ওকে। তাহলে সুস্থতা মানে হলো এনার্জি ঠিক আছে আর এনার্জি কমতেছে, বা আগে এনার্জি ছিল এখন কমছে, তার মানে আপনি অসুস্থতার দিকে হাঁটতেছেন। একটা ছেলে তার প্রচুর এনার্জি, মানে সে জিম টিম করে, এরকম ফিগার, 6 প্যাক, হ্যাঁ, কিন্তু সে হার্ট অ্যাটাক করলো কেন? কারণ তার ভেতরে সমস্যা, কারণ সে যা খায় সেগুলো ওই নষ্ট খাবারগুলোই খায়, সে রাত জাগে, সে স্ট্রেসফুল লাইফ লিড করে। এবং যারা জিমে, যারা মনে করেন যে ওই কম্পিটিশন করতে যায়, ওরা স্টেরয়েড নেয়, ওরা টেস্টোস্টেরন নেয়, ওরা কাটিং করে, ওরা বার্ন করে, ওরা আর্ন করে, ওরা নানান কিছু করে, হরমোন টরমোন দেয়, এবং এইসব করে সে একটা সার্কাস খেলতে যায়, মানে আমার মাসেল কোনটা কত বড়, এগুলো করতে যায়, মানে একটা শো বিজনেস, শোবিজ, যে আমি দেখতে এরকম এরকম দেখানো, হ্যাঁ, এরকম দেখা, এরকম দেখায়, আর এটা পাতলা একটা নেংটির মতো পরে, কি জানি ও দিয়ে তো বোঝা যায় না কিছু। তো এখন পুরো শরীর ধরেন উলঙ্গ, হ্যাঁ, একদমই উলঙ্গ, সামান্য একটা তেনা পেঁচানো। তো এইভাবে সে মনে করেন যে কম্পিটিশন করে দেখাচ্ছে, শোবিজ মানে ওই সুন্দরী প্রতিযোগিতা আর হলো সুন্দর প্রতিযোগিতা। এখানে অ্যাকচুয়ালি এটা স্বাস্থ্য বলা যাবে না, এটা হলো এই প্রতিযোগিতা করতে যে মানে ধরেন যে সকল খাবার সে খাচ্ছে সেগুলো যদি আনহেলদি হয়, যে সকল হরমোন বা এগুলো বাইরে থেকে নিচ্ছে সেগুলো যদি তার ভবিষ্যতে রিয়াকশন করে, তার টেস্টোস্টেরন লেভেল যদি, এমনকি অনেকের জিরো হয়ে যায়, এমনও আছে, হ্যাঁ। তা এই যে তার ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা সে কী করে পোষাবে? সে ভাবে আমার বয়স কম, এটা হয়তো আমি পোষাবো, বা আমি আবার কিছুদিন পরে আমাকে ডিটক্স করে নিব ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আলটিমেটলি কেউ আত্মহত্যা করে, কেউ মারা যায়, কেউ পরে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এইরকম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। সো অ্যাকচুয়ালি এটা ধরে রাখা সম্ভব না। দেখেন বুঝতে পারতেছেন, কারো সমালোচনা, এটা বাস্তবতা তুলে ধরছি, বাস্তবে এরকম ঘটে তো নাকি? তো তাহলে সুস্থতা মানে হচ্ছে দৌড়াতে দৌড়াতেও মানুষ মারা যেতে পারে। যেমন আমাদের এই এক বন্ধু, মানে আমাদের রানিং কমিউনিটি খুবই আমাদের জনপ্রিয়, খুব রসিক লোক, হাসি খুশি মানুষ।
তো সে ওই কক্সবাজারে মানে সরি চিটাগাঙে ওই 21 কিলো দৌড় শেষ, ওখানে হার্ট অ্যাটাক করলো, ওখানেই মারা গেল। হাসপাতালে নিয়ে এসে তাকে মৃত ঘোষণা করেছে। তাহলে যারা প্রচুর দৌড়ায় তারাও মারা যায়। তারপরে যারা অ্যাক্টিভ প্লেয়ার যেমন তামিম ইকবাল, সে 2বার হার্ট অ্যাটাক করছে। তো যাই হোক, সে 2বার হার্ট অ্যাটাক করছে, কিন্তু এই যে কেন করলো এটা নিয়ে আপনারা চিন্তা করছেন যে খেলাধুলা করলে তো মানুষ সুস্থ থাকে, কিন্তু ও কেন অসুস্থ হলো? তার মানে সে একটা অ্যাক্টিভ প্লেয়ার, ফিটনেস ভালো, তারপরে জিম ট্রেনার, সে তার ফিটনেসও ভালো, কিন্তু তারা সবাই হার্ট অ্যাটাক করে করে মারা যাচ্ছে কেন? বা মারা না গেলেও তার হয়তো রিং পরাচ্ছে বা ওপেন হার্ট করতেছে, মানে সে একটা বিপদের মধ্যে আছে। তো সে আর তো কোনোদিন এভাবে খেলতে আর পারবে না কখনো, মানে সিরিয়াসলি। ওখানে তো ফিটনেস খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তো এটা বলেন তো কেন? কারণ হলো কেউ হয়তো জিম করে কিন্তু খাবার, ঘুম ইত্যাদি অন্যান্য বিষয় বা পেটে বাজে ব্যাকটেরিয়া আছে এগুলো নিয়ে সে জানেই না। সে যে রোদ্রে যেতে হবে, ভিটামিন ডি কত লাগবে, এই ব্যাপারটাও সে অনেক সময় জানে না। তাহলে এটা কেন ঘটতেছে? ঘটতেছে হলো খাওয়া দাওয়া, ঘুম, বুঝতে পারছেন? ব্যায়াম নাই, খালি পায়ে ঘাসে হাঁটে না, রোদ্রে যায় না, শ্বাসের ব্যায়াম করে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর খাবারগুলোর মধ্যে জিলাপি অন্যতম। টপ টপ মোস্ট নষ্ট খাবারের মধ্যে টপ নচ, একেবারে সবচেয়ে নষ্ট, সবচেয়ে নষ্ট। ঠিক আছে, তাহলে আপনি চিনেন না জিলাপি কি? কারণ এখানে ঘন চিনিতে চুবানো হয়। তো ঘন চিনি, যেই চিনিতে চুবানো হয় চিনির শিরা, তার ভিতর 75% ঘন চিনি। তো এটা তো মহা ডেঞ্জারাস, এটা অনেকে জানে না। এরপরে এখানে রং দেওয়া হয় অনেক রকমের, আবার হাইড্রোস, ওরা ভালো জানে, হাইড্রোস দেওয়া হয়। তারপরে হচ্ছে এই যে গমটা জেনেটিক্যালি মডিফাইড, জিএমও, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এবং এটাকে আবার ফাইবার ফেলে দেওয়া হয়েছে, ফাইবার নাই, ফাইবারহীন, হ্যাঁ, ময়দা বা আটা, সেটাকে আবার খামিটামি করা হয়েছে, ওর ভিতরে তেল দেওয়া হয়েছে, হাইড্রোস দেওয়া হয়েছে, নষ্ট তেল, আবার ডুবো তেলে চুবানো হয়েছে, ভাজানো হয়েছে। সেটা হলো অ্যাক্রিলামাইড, বারবার রিপিটেড হিট হতে হতে অ্যাক্রিলামাইড, এবং ওইগুলো ট্রান্সফার, এবং ওই তেলগুলো আলকাতরার মতো হয়ে যায়, কালো হয়ে যায় ভাজতে ভাজতে। তা আমি বলি এটা হলো কি, পোড়া মোবিলে ভাজা, পোড়া মোবিল, গাড়ির পোড়া মোবিলের মতো। হ্যাঁ, তো এই যে এইটা ভাজার পরে আবার সে চিনি শিরা সুবাস, এটা আপনি পবিত্র, মহাপবিত্র মনে করে মসজিদে তবারক হিসেবে খাইতেছেন। ইমাম আগে খাইতেছে, বলতেছে তবারক না নিয়ে যাবেন না, মানে বিষ না খেয়ে কেউ যাবেন না। আপনারা মুসল্লি আমার মসজিদে আসছেন, দয়া করে সবচেয়ে নোংরা খাবার, নিকৃষ্ট খাবার না খেয়ে আপনি যাবেন না। কারণ কোরআনে হালাল তৈব খেতে বলা আছে, অতএব সবচেয়ে খবিশ খাবারটা আমরা আপনার জন্য রাখছি, এটা না খেয়ে আপনি যাবেন না। জেকে লাইফ স্টাইল হচ্ছে অতিরিক্ত কোনো কিছু বা বাড়াবাড়ি কোনো কিছু, এটা থেকে আমরা বিরত থাকতে বলি। এই জন্য অতিরিক্ত ওজন কমানো, অতিরিক্ত চর্বি গলিয়ে ফেলা, হ্যাঁ, অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত রোজা রাখা, অতিরিক্ত খাওয়া, কোনোটাই আমরা পছন্দ করি না। এমনকি জেকে লাইফ স্টাইল মানতেও বাড়াবাড়ি করতে আমরা পছন্দ করি, বেশি ব্যায়াম করে ফেলানো, করতে যে ইনজুরি হয়ে যাওয়া, বুঝেন না কথা? মানে মাজা ব্যথা কিন্তু লাফ দিয়ে মাজা ভেঙে ফেলানো, হ্যাঁ, বা দৌড় এখন আমি ভালো পারি, বা দৌড়াইতে দৌড়াইতে একদিন ঠ্যাং ভেঙে ফেলানো, এরকম না, এটা আমরা জেকে লাইফ স্টাইলের বাইরে। বা আমরা জিমে যাইতে বলছি, এখন বানাইতে বানাইতে মাসেল দৈত্য হয়ে গেছে, এখন সে কম্পিটিশন করে, এরকম এরকম নিংটি পরে, হ্যাঁ, এরকম না, ওইটা জেকে লাইফ স্টাইল। ওইটা হলো আর একটা সার্কাস। ওরা যা করছে ওরা করুক, কিন্তু আমরা আনহেলদি কোনো কিছু আমরা চেষ্টা করব না করতে, কারণ এমনি আমরা রুগী হয়ে গেছি, এমনি অসুস্থ হয়ে গেছি, তার মধ্যে আবার আমরা আর একটা আনহেলদি জিনিস কেন করতে যাব? আমরা তো এখানে আসছি সুস্থ হইতে, আমরা তো দৈত্য হইতে আসি নাই, আমরা তো বিশাল দৌড়বিদ হইতে আসি নাই, সার্কাস হইতে আসি নাই। আমরা তো চাচ্ছি যে আমরা যে কাজটা করি, আমি ডাক্তারি করি, আমার সার্কাস করার দরকার নেই, আমার সেরা শক্তিশালী হওয়ার দরকার নেই, সেরা ব্যাডমিন্টন প্লেয়ার হওয়ার দরকার নেই। আমি ব্যাডমিন্টন খেলি সুখের কারণে, মনের আনন্দ লাগে, ভালো লাগে, এই জন্যই খেলি। কারণ এটা খেলতে যেয়ে যদি আমি মনে করেন যে হ্যাঁ এই আরও অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো আমার কোনো লাভ হলো না। বা এইটাকে আমি বেশি ফোকাস করি, ওখানে আমি বেশি সময় দিই, তাহলে তো আমার লাভ হলো না। যারা প্রফেশনাল প্লেয়ার, ওরা রাত দিন 24 ঘন্টা খেলা নিয়ে চিন্তা করে, সারাদিন খেলে, সারাদিন ট্রেনিং করে, ওখানে থাকে, ঘুমায় কোর্টের মধ্যে, হ্যাঁ, ওরা হলো চ্যাম্পিয়ন খেলবে, ওদের সাথে তো আমাদের কোনো দিন কম্পেয়ার করলে কোনো লাভ হবে না। কারণ আমাদের সারাদিন কাজ হলো রুগী নিয়ে, আমার একটা প্রফেশন আছে, তার ফাঁকে আমি হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলি, এটা হলো আমার প্রফেশন না, এটা হলো আমার প্যাশন। তাহলে অনেকে প্যাশনকে আবার পরে বাড়াইতে যায়, পরে বিপদে পড়ে। আজকে আমি যে রোগগুলো নিয়ে কথা বলছি, এটা হলো লাইফস্টাইল ডিজিজ। ডু ইউ নো হোয়াট ইজ লাইফস্টাইল ডিজিজ? মানে আমি অনিয়ম জীবনযাপন করার ফলে, অনিয়ম খাওয়া দাওয়া চলাফেরার ফলে যেই সমস্যাগুলো আমি এখন পড়েছি, কেউ মোটা হয়ে গেছে বেশি, কারো ফ্যাটি লিভার হয়ে গেছে, বুঝতে পারছেন, কেউ আপনার ডায়াবেটিস হয়ে গেছে, কারো আপনার উচ্চ রক্তচাপ হয়ে গেছে, কারো ব্রেন স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল কিনা দেখেন? এখন তাহলে আল্লাহ কি পছন্দ করেন, বিশৃঙ্খলা নাকি শৃঙ্খলা? তাহলে আপনি যখন আপনার জীবনে, হ্যাঁ হ্যাঁ, আপনার জীবনে যখন শৃঙ্খলা থাকবে না,
মানে আপনি যখন বিশৃঙ্খল জীবনযাপন করবেন, তাহলে আপনি কি আল্লাহর প্রিয় হবেন নাকি ইবলিসের? ভালো করে বোঝার চেষ্টা করেন, কার প্রিয় হবেন? আল্লাহর প্রিয় হবেন নাকি ইবলিসের? আমি বললাম যে যদি ডিসিপ্লিন না মানেন, অনিয়ম জীবনযাপন করেন, কার প্রিয় হবেন? খেয়াল করেন, তাহলে আপনি এখানে নিরপেক্ষ থাকতে পারবেন না। আপনি হয় আল্লাহর প্রিয় হবেন নিয়ম মানলে, আর নিয়ম না মানলে ইবলিসের প্রিয়। খেয়াল করেন, ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন যে তুমি যে এই যে জাতি সৃষ্টি করতেছো, এরা ফিতনা, ফাসাদ বা রক্তপাত, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরকম কোরআনে আয়াত আছে? কথা বলেন। আপনারা ঠিক এই কাজটাই করতেছেন। তাহলে ফেরেশতাদের আশঙ্কাটা তো তাহলে কেমন হলো? ঠিক হয়ে গেল। তাহলে আল্লাহ এখানে লজ্জিত হয়ে গেলেন। তাহলে আপনি আল্লাহকে লজ্জায় ফেলে দিলেন। আল্লাহকে কিসে ফেলে দিলেন? লজ্জায় ফেলে দিলেন। তাইলে আসলে আল্লাহর কিছুই হবে না, লজ্জিত আপনি হবেন কিয়ামতের ময়দানে। আপনাকে লজ্জিত, পৃথিবীতেও লজ্জিত হবেন, পৃথিবীতেও লজ্জিত হবেন, পৃথিবীতেও হবেন, কিয়ামতেও হবেন, আখেরাতে হবেন। দেখেন মিলতেছে কিনা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। মেলে? আর তাহাজ্জুদ পড়লে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে, এই কি বলছিলা না তোমরা, কি বলছিলা বলো তো আবার, এই দেখো এরা কি করতেছে, তোমরা না বলছিলা। তাহলে এখানে আল্লাহ গর্ববোধ করেন আমাদেরকে নিয়ে, তিনি প্রাউড ফিল করেন। কি কারণে তার প্রবলেমগুলো হয়েছে, সেই কারণগুলো আমি দূর করে দিলে ভালো হয়ে যাবে। তাহলে আপনারা যে রুগী হয়েছেন তার কারণগুলো কি কি বুঝতে পেরেছেন নাকি এখনও পারেন নাই? তাহলে সেই কারণগুলো যদি আমরা আপনার জীবন থেকে ডিলিট করে দিই, এলিমিনেট করে দিই, তাহলে তো আপনি যেমন আপনারা আজকে যারা এসেছেন এখন থেকে কেউ আর অলসতা বিলাসিতা করবেন না, রাজি? তা তো হয়ে গেল। রেগুলার এক্সারসাইজ করবেন, রেগুলার, রাজি? তা তো হয়ে গেল। আর্লি ঘুমাবেন, রাজি? ভোরে উঠবেন, রাজি? রোদ্রে যাবেন, ঘাসে হাঁটবেন, শ্বাসের ব্যায়াম করবেন। আর আপনার জন্য যেই খাবার, এটা আমরা দেখব কোনটা আপনার জন্য উপযুক্ত, সেই খাবারগুলোর বাইরে অন্য খাবার আপনি খাবেন না, তার ভিতরে খাবেন। তারপরে রোজা রাখবেন যখন আপনি পারবেন। তো একটা জিনিস মানেন, তাহলে আপনি দেখবেন সমস্যা নেই। আর যারা এই সমস্যা বলবেন, আমি আগে জিজ্ঞেস করবো এই যা যা বলেছি তার মধ্যে কয়টা প্রবলেম আপনার আছে? যে স্যার আমি ব্যায়াম করি না, আমি এই সয়াবিন তেল ছাড়ি না এখনও, আমি সাদা ভাত এখনও খাই। তো তাহলে আপনি কেন সমস্যায় পড়ছেন আশা করি বুঝতে পেরেছি, যে আমি এখনও ব্যায়াম করি না, বা আমি রোদেও লাগাই না, বা আমার ভিটামিন ডি কত আমি জানিই না, বা আমার ইনসুলিন কত তাও জানি না, আমার হোমায়ের কত তাও জানি না। তা এখন আসেন এগুলো আগে জানি, তারপর আমরা আমাদের কাজ শুরু করি। তারপরে 1 মাস মানেন, মানার পরে আপনারা আসেন, এবার আলাপ করি কি মানলেন, মানলেন না, কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, তারপরে 2 মাস পরে, এখন একজন আসছে তার বয়স হলো 44, তো সে 44 বছর অনিয়ম করছে, হ্যাঁ 7 দিন হয়েছে আমাকে মানা শুরু করছে, এখনও রেজাল্ট পাইতেছে না, চিন্তিত। অনিয়ম করছে 44 বছর, 1 মাসও মানে নাই এখনো, হ্যাঁ সে রেজাল্ট লাগবে, তা আরও 44 বছর যদি হ্যাঁ মানে, তাইলে না রেজাল্ট পাওয়ার কথা, কথা বুঝেন নাই? তাহলে এখন আপনারা কে কতদিন ধরে ব্যায়াম করেন না বলেন? কে কতদিন ধরে রাত জাগেন? কে কতদিন ধরে নষ্ট খান? কার ওজন কত বাড়ছে ইত্যাদি এগুলো ভাবেন। কে কতদিন ধরে আপনি টেনশন করতেছেন, দুশ্চিন্তা করতেছেন, অনিয়ম করতেছেন, নেগেটিভ চিন্তা করতেছেন, নেগেটিভ কনসিকুয়েন্স ভাবতেছেন, আপনি নিজেকে অথর্ব ভাবতেছেন, আপনার দ্বারা কিছু হবে না ভাবতেছেন, আপনার কনফিডেন্স লেভেল চলে গেছে, নিজের প্রতি আস্থা এগুলো সব চলে গেছে। কতদিন ধরে এই ঘটনাগুলো ঘটতেছে আপনার সাথে? এটা আগে লেখেন, লেখার পরে মানতেছেন যে কয়দিন ভাই। তাহলে এবার নিজেই একটা অ্যানালাইসিস করে বাইর করেন যে আমার এত বছরের আমার অনিয়ম, এত বছর আমি নিজেকে নিয়ে এইভাবে আমি নিজেকে ধ্বংস করতেছি। তাহলে আজকে গড়া শুরু হয়েছে, তো গড়তে কতদিন লাগতে পারে নিজেরা নিজেরা একটু ভাইবা আমাকে মানে নিজেরা লিখে রাখেন, নিজেরা বললেন, আমার বলা লাগবে না, আপনারা নিজেরা নিজে অ্যানালাইসিস করে হ্যাঁ কি কি হতে পারে আপনি একটা ধারণা করেন যে আমার কতদিন লাগতে পারে, এইভাবে আপনারা ধারণা করেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।